স্বাগতম আজকের আপডেট নিউজে। প্রচারিত হচ্ছে বিশ্বদৃষ্টি চ্যানেল থেকে। প্রথমেই জাতীয় খবর। ঢাকায় সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, দাম 700 থেকে 900 টাকা। কোরবানির চামড়ার কেনাবেচা চলছে। চলতি বছর চামড়ার দাম 5 টাকা বাড়ানো হলেও সরকার নির্ধারিত দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না। গরুর চামড়ার দাম অনেকটা গত বছরের মতোই। তবে অন্য বছরগুলোর মতো এবারও ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছেন তাঁরা। আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব ও পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরেজমিন দেখা গেছে, এবছর বেশিরভাগ গরুর কাঁচা চামড়া 700 থেকে সর্বোচ্চ 900 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ছোট চামড়ার দাম 600 টাকা পর্যন্ত উঠছে। গত বছরও গরুর কাঁচা চামড়ার এরকম দাম ছিল। এছাড়া এবার ছাগলের চামড়া প্রতিটি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা, যা গতবারও একই রকম ছিল। 10 মাসের চ্যালেঞ্জ, এপ্রিলে নির্বাচন নিয়ে যা বলছে ইসি। এখন থেকে 10 মাস পর, অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পর প্রশ্ন তৈরি হয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচনের আগে দল নিবন্ধন, ভোটার তালিকা, আইন বিধিনীতিমালা সংস্কার এবং তফসিল ঘোষণা সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, অতীতে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুসারে এবার সময় আছে কমবেশি 10 মাস। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের এ সময়সীমার কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে এদিন রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের। একটা গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। ইশরাক বলেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে 2-3 মাসের বেশি লাগার কথা নয়। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হল, তা আমাদের বোধগম্য হচ্ছে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা। 35,000 মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন। কুরবানির ঈদে দেশের সব সিটি কর্পোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার 7 জুন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা বলেন, সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। 35,272 জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারের মাঝে মাংস পৌঁছে দিলেন হাসনাত। কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের মাঝে কুরবানির মাংস পৌঁছে দিলেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের 14 জন শহীদ ও 60 জন আহত পরিবারের ঘরে ঘরে কুরবানির মাংস পৌঁছে দেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে নিজেই কুরবানির মাংস পৌঁছে দেন হাসনাত। তার এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজেনরা তার অনেক প্রশংসা করেন। এদিকে হাসনাতকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা। এবার আন্তর্জাতিক খবর। ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় 75 ফিলিস্তিনি নিহত। ঈদের সময়ও ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারল না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল 6 জুন। তার পরের দিন 7 জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকা জুড়ে নিহত হয়েছেন অন্তত 75 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 100 জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে এ তথ্য। খবর আল জাজিরার। গাজায় বোমাবর্ষণে ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন দেহ বের করে এনেছেন হাসপাতাল কর্মীরা। এটিকে গণহত্যা বলছেন অনেকেই।
নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য এবং এই ১৬ জনের মধ্যে ৬ শিশুও রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। গাজায় শিশু হত্যা বন্ধ করুন, ইসরায়েলকে ইতালীয় কোচের বার্তা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছেন ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি। সৌদি আরব ও ইতালির জাতীয় ফুটবল দলকে কোচিং করানো ৬০ বছর বয়সী এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মাস্কের স্টারলিংক নিয়ে হোয়াইট হাউস থেকে এলো ভয়ঙ্কর তথ্য। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের সম্পর্কের ফটল নিয়ে বেশ সরগরম বিশ্ব। এই দুই পরম বন্ধুর সম্পর্ক যে বন্ধুত্বের জায়গায় নেই তা এখন অনেকটাই স্পষ্ট। কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। হঠাৎ তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন ওঠে, এরপর গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হল। এরই মধ্যে মার্কিন সরকারের ওপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন সাবেক বন্ধু ডোনাল্ড ট্রাম্প। সুতরাং তাদের সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে তা বুঝতে আর কারও বাকি নেই। এখন ট্রাম্প যদি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন, তাহলে এই টেক বিলিয়নিয়ারের শান্তির ঘুম যে নষ্ট হবে তা বলাই যায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টের কারণে বেশ ভালো আকারেই ভুগতে হয়েছে ইলন মাস্ককে। এবার স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ভয়ঙ্কর তথ্য দিয়ে ইলনকে আরও দুশ্চিন্তায় ফেলে দিল। হোয়াইট হাউসের কয়েকজন বিশেষজ্ঞের মতে ইলন মাস্কের উপগ্রহভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে ইলন মাস্ককে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক যদি কখনো যুক্তরাষ্ট্রের রাজনীতির দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে দেশ ছাড়তে চান, তবে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত রাশিয়া, এমন মন্তব্য করেছেন রুশ সংসদের উচ্চপদস্থ এক এমপি। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান দিমিত্রি নোভিকভ রুশ সংবাদ মাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় মাস্ক ভিন্ন এক কৌশলগত খেলা খেলছেন, সম্ভবত তার আশ্রয়ের দরকার হবে না। কিন্তু যদি কোনোদিন তা দরকার হয়, রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এই মন্তব্যের পরদিন শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের দপ্তর ক্রেমলিন এই প্রস্তাবকে অস্বীকার করেছে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, আমরা এতে হস্তক্ষেপ করব না। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত বিশ্লেষণ সহ সংবাদ শিরোনাম। আমাদের ডেইলি সংবাদ শিরোনাম প্রচারিত হয় সন্ধ্যা ৭টায় এবং প্রতিদিন রাত ৯টায় বিশ্লেষণ পূর্ণ নিউজ পাবলিশ করা হয়। দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।